জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ। অংশ নিলেন বিএনপির কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসন ও পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা, বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণও। নীতিমালা জারি, সির্ফ কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতেই। আনুপাতিক পদ্ধতিতে ভোটের নামে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে চীন। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। শুল্ক, রোহিঙ্গা সংকট সহ চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। এবং ভোলায় স্বামীর কাছে চাঁদা না পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। 11 জনকে আসামি করে মামলা, ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আইডিন আয়াত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। রাত 12টায় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে এই কর্মসূচি শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। এই নির্বাচনে বিএনপি জয় লাভ করে সরকার গঠন করবেই। তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের হাত ধরেই আন্দোলন এক দফায় পরিণত হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠিত হয়েছে। ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে, সেই রক্ত কখনোই বৃথা যাবে না। শেখ হাসিনা, তোমার এত কিছু ছিল, তোমার এত বাহিনী, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারোনি। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। পিয়ার পদ্ধতিকে ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করেছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে দলটি। এদিকে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। এতে অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পেছনে ষড়যন্ত্র আছে। আজকে যদি পিয়ার পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। লন্ডন বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিয়ার পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের সাথে একটি বৈঠকে আমরা যে আলো, যে দিশা, যে প্রত্যাশা আমরা পেয়েছি, তাকে লুণ্ঠন করার জন্য একটা শক্তি বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কথা বলেন। এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। পিয়ার পদ্ধতিতে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে জনগণ অন্ধকারে থাকবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে বিকেলে চীন সফর নিয়ে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। মির্জা ফখরুল জানান, বাংলাদেশ যেন প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে সে বিষয়ে আগ্রহ রয়েছে চীনের। চীন সম্পর্কে উন্নয়নে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির একটি নির্বাচন সামনে রেখে ডিসিএসপির কমিটি ও ইভিএম বাদ দিয়ে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা জারি করেছে ইসি। কর্তৃত্ব থাকছে নির্বাচন কর্মকর্তাদের হাতেই। সোমবার এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এবারের নীতিমালায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএমে ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টিও। 2023 সালের ভোট কেন্দ্র নীতিমালায় ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এই কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার সন্ধ্যা 7:30টায় এই ফোন আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, 15 মিনিটের ফোন আলাপ ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের সম্পর্কের প্রতিফলন। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে তাদের মধ্যে শুরু হয় আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আলোচনার শুরুতেই বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের শীর্ষ উৎস তুলে ধরে উভয় নেতা দ্রুত শুল্ক জটিলতার সমাধান প্রত্যাশা করেন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে আশা ব্যক্ত করেন তারা। নির্বাচন কমিশন উপযুক্ত সময় আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হবে। এই অবস্থায় চলমান রাজনৈতিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে বলে মার্কো রুবিওকে প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আগে সরকার নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে ডক্টর ইউনুস জানান, কমিশন পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার কাজ করছে। রুবিও বাংলাদেশের সংস্কার এজেন্ডা এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছে প্রেস উইং। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত রাখায় মার্কো রুবিওকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আগের চেয়ে ভালো অবস্থায় আছে। 15 মিনিটের এই ফোন আলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছে প্রেস উইং। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুল করে ব্যাগে নিজের লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন বহন করছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বৈঠকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের ব্যাপারে আলোচনা হয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টা আসিফের কাছে অস্ত্র ছিল না। বয়স অনুযায়ী তিনি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন কিনা জানতে চাইলে এই বিষয়ে আইন সম্পর্কে জানা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে।
অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে নেওয়া ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে $৬ বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে চীন, ভারত, সিঙ্গাপুর সহ ১৪টি দেশ। এর মধ্যে ব্যয় হয়েছে $৩০০ মিলিয়ন। এই অবস্থায় প্রকল্প বাতিল করার সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে চীন, চেয়েছে শান্তিপূর্ণ সমাধানও। এই অবস্থায় রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ সিপিডির। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য উৎসের পথে হাঁটছে বিশ্ব। বিদ্যুতের যোগান বাড়াতে দেশেও এই উদ্যোগ নেওয়া হলেও এখনও আসেনি কার্যকর পরিবর্তন। উল্টো নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া ৩,২৮৭ মেগাওয়াটের বেশি সক্ষমতার ৩৭টি সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ১৪টি দেশের অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে চীনের ৪টি, সিঙ্গাপুরের ৭টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রে রয়েছে একটি করে প্রকল্প। সোমবার রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানান চীনের বিনিয়োগকারীরা। Concerns to the concerned authority about actually not only the problem existing here, most important and a serious problem is that the discouragement transmitted to the new coming investors. সরকারি সিদ্ধান্তের কারণে বিদেশিদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য সিপিডির। ৩৭টি এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া। ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না, তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। সুতরাং ওপেন টেন্ডার প্রসেসকেও যদি প্রমোট করতে হয় তাহলে ওই এলওআই গুলোর একটা শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছে 15টি কোম্পানি। তারা যেটা বোঝাতে চেয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চালের দামে ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। বেশি দামে বিক্রি করলেও যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। বলছেন এর জন্য দায়ী কর্পোরেট প্রতিষ্ঠান ও মিলার সিন্ডিকেট। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে নেই সরকারের তৎপরতা। মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি সংগঠনটির। দেশের বাজারে চাল নিয়ে যেন থামছেই না চালবাজি। একদিকে ভরা মৌসুমেও ধান ও চালের সংকটের অদৃশ্য অজুহাতে রাজধানীর চাল বাজারে দামের উত্তাপ, যার খেসারত দিচ্ছে ক্রেতারা। আমরা যারা নিরীহ গরিব সাধারণ ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী, আমাদের রূপে একটা মরার রূপে খারাগা। পার কেজিতে 8 টাকা, এটা বোঝেন একটা মানে আপনার হলো সাধারণ মানুষের জন্য কত ভোগান্তি। অল্প বেতনের চাকরিদাতাদের পক্ষে খুব সমস্যা। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তা প্রতি দাম বেড়েছে অন্তত 300 টাকা। 70 থেকে 72 টাকা কেজি থাকলেও এখন 78 থেকে 80 টাকা। 54 থেকে 55 টাকার D28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর নাজির চাল কেজিতে বেড়েছে অন্তত 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীরা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করেছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিনিকেট 80 টাকা করে কিনছে, মিনিট এখন আমরা কিনতে হচ্ছে 78 টাকা করে। আমার দেশে কি পরিমাণ চাল উৎপাদন হলো এবং আমাদের দেশে কোনো ঘাটতি আছে কিনা, ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেটার ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট একটা বলতো যে আমরা আমদানির ব্যাপারে যদি গভর্নমেন্ট একটু হইতো তাহলে মনে করেন ওরা মনে হয় না আর বাড়ানো। ওদের কাছে স্টক আছে বড় বড় মিলারের কাছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে সরকারের তৎপরতা না থাকায় বাজারে দাম বাড়ছে। সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। এই সময় যে সরকার ক্ষমতায় দেখেন তার পৃষ্ঠপোষকতা অথবা তাদেরকে ব্যবহার করে এই সিন্ডিকেট চক্র তাদের অপকর্ম তারা চালিয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হয় নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যারা সিন্ডিকেটের কারসাজি বা সিন্ডিকেটের যারা হোতা, তারা কিন্তু তাদের জামা পরিবর্তন করেছেন। সিন্ডিকেট বন্ধের শুধুমাত্র বাজারে নয়, বরং চালের মোকাম ও মিলগুলোতে অভিযান চালানোর দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। কাজে ফেরায় কর্মীদের ধন্যবাদ জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বলেন আন্দোলনের কারণে রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়বে, যদিও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে এখনো পিছিয়ে 1 লাখ কোটি টাকার বেশি।
রোববার বিকেলে সরকারের পক্ষ থেকে হার্ড লাইনে যাওয়ার পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মীরা কাজে যোগ দেওয়ায় সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে দাপ্তরিক ব্যস্ততা। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এসেছিলেন বিভিন্ন সেবাগ্রহীতারা। আমাদের এমনি ফাইল জমা দেওয়া আছে, এমনি যোগাযোগ করতে আসছি যে দেখে আমাদের ফাইলটা কতটুকু আগাইলো। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছে। আন্দোলন তারা স্থগিত করা আছে, তো যার জন্য আজকে আবার আপিলে একটু যাচ্ছি। যদি আমাদের আপিল অর্ডারটা হয়ে থাকে তাহলে এটা গ্রহণ করব। এদিন সকালে অফিস করতে আসেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কাজে যোগ দেওয়ায় ধন্যবাদ জানান সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এ সময় তিনি জানান 2024-25 অর্থ বছরের 4,63,500 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার সকাল 10টা পর্যন্ত রাজস্ব বোর্ড আদায় করেছে 3,60,922 কোটি টাকা। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থ বছরের শেষ দিন সন্ধ্যা 6টা পর্যন্ত সকল ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সোমবার সকাল থেকে পুরো দমে চলছে কার্যক্রম। তবে মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি ব্যবসায়ীদের। একের পর এক ট্রাক ঢুকছে স্থলবন্দরে, এরপর ছাড়পত্র নিয়ে খালাস হচ্ছে পণ্য। এনবিআরে টানা 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার সকাল থেকে কাজে যোগ দেন সব কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। ফলে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ও বন্দর থেকে খালাস পুনরায় চালু হয়। কর্মচাঞ্চল্য ফেরায় খুশি শ্রমিক ও ব্যবসায়ীরা। যতগুলো গাড়ি ঢুকে আছে সেগুলো ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি। গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি। আমরা বিলুমেন্ট এখানে এন্ট্রি করতেছি। অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9:50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। তবে 2 দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত শনি ও রোববার কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ উপেক্ষা করে বন্দরের সেবা বন্ধ রাখা সমর্থনযোগ্য নয়, এমন মন্তব্য করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এনবিআর কর্মীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে জাতীয় স্বার্থে বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক কর্মসূচি পালন করে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা। স্থবির হয়ে পড়ে এনবিআর সংশ্লিষ্ট সব ধরনের সেবা। অবশেষে সরকারের সমস্যা সমাধানের আশ্বাসে কাজে যোগ দেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। স্থবিরতা কাটিয়ে কর্মস্থলে কর্মচাঞ্চল্যতা ফেরায় সরকারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মত পার্থক্য থাকলেও বন্দরের সেবা বন্ধ করা অগ্রহণযোগ্য। বিকেলে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের সেভার প্লাস কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর কর্মীদের স্বচ্ছতা বজায় রেখে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ইসে করে মানুষের সেবা করো, সেটা হলে কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। এদিকে জাতীয় স্বার্থে বন্দর স্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা। এদিন স্থলবন্দর কর্তৃপক্ষের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে উপদেষ্টা বলেন, স্থলবন্দর আন্তঃসীমা নিরাপত্তার ঘাটতি রয়েছে। এরপর যারা বন্দর পরিচালনা করবেন, আপনাদের ভিতরে যদি অনেস্টি
আপনাদের প্রতি যদি দেশের প্রতি মায়া না থাকে তাহলে এখানে আপনারা লোয়ার হ্যান্ডে থাকবেন, বাকিরা আপার হ্যান্ডে থাকবেন। ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান নৌ উপদেষ্টা। বন্দর ওপেন করতে গেলে যে কোনো দেশ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। একদিনে সর্বোচ্চ 429 জন ডেঙ্গি শনাক্ত। এই নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000। আইসিইউ না থাকা ডেঙ্গির হটস্পট বরগুনায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল ইসলাম মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যে যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। রাজধানীর পল্লবীতে ফুটপাতের ওপর গড়ে ওঠা বেশ কিছু দোকান গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নোটিশ ছাড়াই উচ্ছেদ করার অভিযোগ করে দোকানিরা জানান বরাদ্দের জন্য টাকা দিয়েও সিটি কর্পোরেশন মার্কেটে দোকান বুঝে পাননি তারা। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর পল্লবীর ভাসানী মোড়ে হাজির হয়ে দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফাঁকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দোকান মালিকেরা। প্রথমে বাধা দিলেও পরে দ্রুত সরানোর নির্দেশ দেয় কর্পোরেশন। উচ্ছেদ শুরু হলে বেশ কিছু দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। দোকান মালিকদের অভিযোগ, বিনা নোটিশে ভাঙচুর করেছে সিটি কর্পোরেশন। ইলিগাল যা ছিল এর আগে সম্পূর্ণ ভাঙা হয়েছে। যদি এটা অবৈধ হইতো, প্রুফ হইতো, তাহলে আমি আমার দোকান নিজেই ভাঙিয়ে দিতাম। নোটিশ থাকলে তো আমরা নোটিশ দেখাইতাম যে আমাদের নোটিশ দিয়েছে, আমরা ভাঙি হঠাৎ করে। দোকানীদের দাবি, পাশেই সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু দোকান বুঝে পাননি তারা, তাই নিরুপায় হয়ে ফুটপাতে দোকান বসিয়েছেন। আমাদের জন্য মার্কেট তৈরিও করছে, কিন্তু না দেওয়ার কারণ এটা হচ্ছে উন্নয়নের নামে উচ্ছেদ করে যত দোকান বিলীন হবে এই সমস্ত দোকানদারের ভাগ সিটি কর্পোরেশন আগে থেকে বিক্রি করছে। সিটি কর্পোরেশন আমাকে মার্কেট দিব, ওই যে মার্কেট করছে, মার্কেটে আমাকে বুঝাই দিব, এরপরে আমরা দাম বেঁধে মার্কেট। সিটি কর্পোরেশনকে অবশ্যই টাকা জমা দেওয়া আছে আমাদের। সিটি কর্পোরেশনের রাস্তায় নিবে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু আমাদের মার্কেট বুঝে দিতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কর্পোরেশনের নিজস্ব জায়গায় অভিযান পরিচালনার জন্য নোটিশের দরকার হয় না। ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটা এইভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না। এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া। কাগজপত্র দেখবো, ওনারা কাগজপত্রে যেটা দেখাচ্ছে, আমরা পজিশন দেখবো যে পজিশন আসলে কি পজিশন, দেখে তারপর আমরা যাচাই বাছাই। আমাদের তো সার্ভার রেকি করে গেছে, আমাদের তো সবকিছু রেকি করা আছে। এটা আমাদের সিটি কর্পোরেশনের যিনি সর্বোচ্চ গার্জিয়ান, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে শ্রম উপদেষ্টা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সোমবার দুপুরে রাজধানী শ্রম ভবনের সামনে শ্রমিকদের কর্মসূচি থেকে এই আহ্বান জানান তিনি। বলেন, জনগণের ট্যাক্সের টাকায় চালিত সরকারের প্রধান দায়িত্ব ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এ সময় আন্দোলনকারীরা মাতৃত্বকালীন ছুটি, মাসিক বেতন ভাতা প্রদান ও চাকরি স্থায়ীকরণ সহ কয়েকটি দাবি তুলে ধরেন। 22 দিনের বেতন কেন? কাজ করবে 30 দিন, বেতন পাবে 22 দিনের। এটা তো হতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সায় যে সরকার চলে, যে রাষ্ট্র ব্যবস্থা চলে, তাদের প্রধান কর্তব্য হচ্ছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। বাংলাদেশে আর কোনো হাসিনাগিরি চলবে না। আপনাদের কাছে আমরা আবেদন করব, এই দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক অথবা কর্মচারীদের পক্ষ থেকে আপনারা তাদের সাথে বসুন, তাদের কথাগুলো শুনুন। ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, এই অভিযোগ করে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, কোনো চক্রান্তই মেনে নেবে না ছাত্র সমাজ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল রকম ষড়যন্ত্র করছে। বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র, যেখানে জুলাই আন্দোলনের শহীদ, আহত বঙ্গুত্ব বরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষে স্বীকৃতি প্রদান করতে হবে। আয়ারল্যান্ডে হয়ে গেল প্রাণের বইমেলা, যেখানে স্থানীয় লেখক ছাড়াও যুক্তরাজ্য থেকেও যোগ দেন কবি সাহিত্যিকরা। চতুর্থবারের মতো এই আয়োজন ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। প্রাণের বইমেলায় লেখক কবি সাহিত্যিকদের মিলন মেলা, সামিল প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ডের ডাবলিনের ডিসিইউতে আয়োজন করা হয় এই বইমেলার। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, এই বইমেলা বাঙালি সংস্কৃতির জন্য আশা জাগানিয়া। বইমেলার এই প্রবাসের আয়োজন করা কতখানি কষ্টের ব্যাপার, কতখানি শ্রম সাপেক্ষ, সময় সাপেক্ষ, এটা আমি বুঝি। বইমেলার মঞ্চে ছিল গান, কবিতা আবৃত্তিও ছিল বাহারি খাবারের আয়োজন। পাঠকরা বলছেন, বইমেলার পরশে বিকাশ ঘটবে জ্ঞান চর্চা। সব দেশের আঙিনায় বাংলাদেশের সংস্কৃতি ও সৃজনশীলতা ছড়িয়ে পড়বে, এমন আশা সবার। এই দেশে যে ছড়িয়ে ছিটিয়ে অনেক লেখক আছেন, সেটা যদি বইমেলা এখানে অনুষ্ঠিত না হতো তাহলে আমরা সেটা বুঝতেই পারতাম না। এরকম বইমেলা যদি প্রতি বছর এভরি ইয়ার হয় তাহলে খুব ভালো হবে। প্রবাসী এই ধরনের অনুষ্ঠান আরো হওয়া উচিত। বাংলাদেশি বইয়ের সাথে এদের সম্পৃক্ততা রাখার জন্যই আমরা মূলত এই বইমেলাটি অনুষ্ঠিত করছি। বইমেলাটাকে সমৃদ্ধ করতে পারি, এর প্রসার ঘটাতে পারি, আরো অনেক সংখ্যক মানুষকে ইনভলভ করতে পারি। এবার বইমেলায় আয়ারল্যান্ডের 10টি ও যুক্তরাজ্যের 4টি স্টল অংশ নেয়। আয়োজকরা জানান, আগামী বছর বইমেলা হবে গলওয়ে কাউন্টিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইটালিতে 1 মাসের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের হামলায় প্রাণ গেল এক প্রবাসী বাংলাদেশের। এ নিয়ে রোমে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন ইটালীয় নাগরিকও। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন। রাজধানী রোমের ক্রিস্টোফোরো কলম্বো এলাকায় প্রধান সড়কের ফুটপাতে 28 বছর বয়সী মামুন খান নামের ওই যুবক খুন হন। জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে মরক্কোর অধিবাসী অপর প্রবাসী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। নারী শক্তি মহিলা সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ করেন তারা। এতে যোগ দেন কয়েকজন ইতালীয় নাগরিকও। অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিহত মামুনের পরিবারকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা বাঙালি কমিউনিটি ইটালিয়ান সরকারের কাছে আমরা দাবি করছি, দৃষ্টান্তমূলক
শাস্তি। পৌরসভার প্রেসিডেন্টের কাছে আমরা আবেদন করেছি, ওর ফ্যামিলি এই মামুনের টাকায় চলতো, তার ভাই একটা আছে 20 বছরে, তাকে যেন নিয়ে আসা হয়। আমরা এই আবেদন তার কাছে করেছি। ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এখানে। এই হত্যার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি এবং আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে। এ ধরনের ঘটনায় আমরা বিব্রত। এর আগে মে মাসের 27 তারিখে নাহিদ মিয়া নামের এক বাংলাদেশি রুমের আটদিয়া এলাকায় তার নিজস্ব পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান। রাজধানী রোমের এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। 6.5 ঘন্টার দীর্ঘ বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত করল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম ধাপে নিজেকে সফল বলছেন বিসিবি প্রধান। দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলের সঙ্গে 3 বছরের চুক্তি আর অ্যাথলেট ম্যানেজমেন্টের জন্য 5 বছরের চুক্তি করা হয়েছে ব্র্যাকের সঙ্গে। আর বিপিএল নিয়েও আলোচনা হলেও আলোচনা হয়নি বিসিবি নির্বাচন কিংবা গঠনতন্ত্র সংস্কার নিয়ে। ক্রিকেট বোর্ডে দীর্ঘ 6.5 ঘন্টার বৈঠক। তৃতীয় বোর্ড সভায় আলোচনা হয়েছে 30টার বেশি এজেন্ডা। দেশে ক্রিকেটের ভাগ্য বদলে কর্মপরিকল্পনা সেরে ফেলল আমিনুল ইসলামের বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণে 6 বিভাগ ঘুরে এসেছেন বোর্ড প্রধান। প্রাথমিকভাবে নিজেকে সফল বলছেন, বাকি ধাপগুলো কোন প্রক্রিয়ায় হবে সেটাও জানালেন। একটা মিনি বিসিবি কিভাবে চিটাগাংয়ে কাজ করবে, রাজশাহীতে কাজ করবে, খুলনাতে কাজ করবে, বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে। ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে, নাম্বার অফ কোচেসের মাধ্যমে। তারা একটা সাপোজ একটা আইডিয়া দিচ্ছে যে ধরেন 5000 ক্রিকেটার তারা জোগাড় করতে পেরেছে, তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সবথেকে বেশি যে জায়গাটা আমরা ফান্ডিং মডেল বলছি যেখানে নন বিসিবি ইনকাম, মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে, তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের কয়েকদিনে করেছেন বেশ কয়েকটা চুক্তি। প্রথমবারের মতো অ্যাথলেট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় হাঁটবে বিসিবি। 5 বছর মেয়াদী কন্ট্রাক্ট দেশীয় আইটি প্রতিষ্ঠান ব্র্যাকের সঙ্গে। এছাড়াও 3 বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ করতে আসছেন অভিজ্ঞ আম্পায়ার সাইমন টাফেল। অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কি করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। সো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। যদিও বোর্ড সভার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বিপিএল, সংবাদ সম্মেলনেও প্রশ্ন বানে জর্জরিত হয়েছেন বুলবুল। কবে, কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে এই টুর্নামেন্ট তা নিয়ে পরিকল্পনাও সাজিয়েছে তার বোর্ড। বহুল প্রতীক্ষার পর আবারও আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্টের কাছে বিপিএলকে হস্তান্তর করবে বিসিবি। স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে। এদিন সিদ্ধান্ত এসেছে আরও বাড়ানো হচ্ছে মাঠ, বাড়ছে ছেলেদের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা। নারী দলের জন্য নিয়োগ দেয়া হবে নারী নির্বাচক। তবে এই লম্বা বৈঠকে ঠাঁই হয়নি গঠনতন্ত্র সংস্কারের, আলোচনা হয়নি বিসিবি নির্বাচন নিয়েও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে এখনও সবুজ সংকেত দেয়নি ভারত। তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শেষে আসার কথা শুনিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। এদিকে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সফল আয়োজনের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে। আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেননা তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। তাদের আন্ডার 23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে।
বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনও আমরা আশাবাদী। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৩৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে আছে বাংলাদেশের ঐতিহাসিক এক জয়। ম্যাচ ছাপিয়ে দুই দলের ক্রিকেটারদের বাদানুবাধার শিরোনাম, যার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সৃষ্টি হয় নতুন রাইভালরি। যদিও একেবারে হাতে থাকা ম্যাচ হেরে এখানেই শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। নতুন অধিনায়কের অধীনে লঙ্কানদের বিপক্ষে এ মাঠে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কলম্বোর বুকে দাঁড়িয়ে আছে লঙ্কা ক্রিকেটের কালের সাক্ষী হয়ে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই মাঠে আছে শ্রীলঙ্কার নানা ঐতিহাসিক জয়ের গল্প। এই মাঠে আছে টাইগারদের আনন্দ বেদনার কাব্য। শিরোপার কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপও আছে এখানে। প্রায় ৩৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা নিয়ে শ্রীলঙ্কার অন্যতম দৃষ্টিনন্দন ভেন্যুগুলোর একটি এই প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এখানে আছে লঙ্কানদের বহু কীর্তিগাথা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৯৫২ রানের স্কোরটাও লঙ্কানরা করে এই ভেন্যুতে। এখানেই সাদা পোশাকে ক্যারিয়ার সেরা ৩৪০ রানের ইনিংস খেলেন সৈয়দ জয়সুরিয়া। প্রেমাদাসায় বাংলাদেশের অভিজ্ঞতাটা মিশ্র। সবচেয়ে স্মরণীয় নিঃসন্দেহে ২০১৮ সালে নিদাহাস ট্রফি। এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের বিরচিত ইনিংসে জয় ছিনিয়ে এনেছিল বাংলাদেশ, যা জন্ম দিয়েছিল এক রোমাঞ্চকর রাতের। যে ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা টি-20তে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করে। সাকিব আল হাসানের খ্যাপাটে প্রতিবাদও এই মাঠে, যার পর থেকে লঙ্কানদের সঙ্গে জন্ম নিয়েছে নতুন রাইভেলরির। নাগিন ডান্স কিংবা মাঠে দুই দলের মাঝে উত্তপ্ত পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের মনে থাকবে দীর্ঘদিন। বাংলাদেশের রেকর্ড বলতে গেলে প্রেমাদাসায় টাইগাররা মোট ১৩টি ওয়ানডে খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র একটি। ৭ টি-20তে জয় আছে ৩টি। প্রেমাদাসায় সাদা পোশাকে মোহাম্মদ রফিকের আছে ফাইফার। আছে এক অপ্রত্যাশিত ঘটনাও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা টস করতে নেমেই ঘোষণা দেন টি-20 অধিনায়কত্ব ছাড়ার। প্রেমাদাসার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও স্পিনারদের জন্য আছে টার্ন এবং পেসারদের জন্য বাউন্স। সম্প্রতি নতুনের ছোঁয়া পেয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম। সংস্কার করা হয়েছে প্রেস বক্স, বসানো হয়েছে রং বেরঙের চেয়ার। লঙ্কানদের অন্যতম সুন্দর এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণেও সচেতন বোর্ড। এ মাঠে ওয়ানডেতে নতুন সূচনার অপেক্ষায় বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের হাত ধরে আক্ষেপের স্মৃতি মুছে রচিত হোক রঙিন পোশাকে প্রাপ্তির নতুন গল্প। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, তবে আপনি বাংলাদেশি ক্রিকেট ফ্যান হলে নিশ্চয়ই আক্ষেপেও পড়াবে, কারণ নিদাহাস ট্রফিতে একেবারে কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল। তবে এই প্রেমাদাসা থেকে নতুন করে শুরু করছেন নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এবং তার হাত ধরে পছন্দের ফরম্যাটে নতুন সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনপত্র জমা দিল সায়ান্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। ব্যাংক গ্যারান্টি সহ বিসিবির সব শর্ত মেনে লগ্নি করতে প্রস্তুত তারা। দলের নাম প্রস্তাব করেছে নোয়াখালী রয়্যালস। লক্ষ্য জেলার ক্রিকেটের উন্নয়ন। তবে নোয়াখালী বাদে অন্য কোনো নামে দল নেবে না সায়ান্স গ্লোবাল। সোশ্যাল মিডিয়ার মিম থেকে বাস্তবতা, বিপিএলে নোয়াখালী থেকে ফ্রাঞ্চাইজি পেতে শুরু হলো আনুষ্ঠানিকতা। সোমবার বিসিবির বোর্ড সভার দিনই আবেদনপত্র জমা দিতে আসে সায়ান্স গ্লোবাল নামে একটা প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য বহুদিন ধরে চলা নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ। আমরা নোয়াখালী হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি আমরা কিনতে চাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল পরিকল্পনা। আর এইটা আমি কেন প্ল্যান করেছি, যদি আপনারা এই কোশ্চেনটা আমাকে করেন, আমি নোয়াখালীবাসীর আশা আকাঙ্ক্ষা কিছুটা বুঝতে পারি।
যদিও বিপিএলে তাদের মতো এর আগেও দল রাখার আবদার করেছে অনেকেই। এরপরের গল্পটা তো সবারই জানা। ব্যাংক গ্যারান্টি সহ প্লেয়ার কিংবা বাস ভাড়াটাও না দেয়ার নজির রয়েছে সবশেষ আসরেই। যদিও সায়ান্স গ্লোবালের স্বত্বাধিকারী সব শর্ত মেনে দল নিতে চান এই টুর্নামেন্টে। অভিজ্ঞতা আছে প্রবাসে অ্যামেচার ক্রিকেট দল চালানোরও। লন্ডনে ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর হয়ে পার্টিসিপেট করে, আমার টিম পার্টিসিপেট করে। লাস্ট কয়েকটা বছর থেকে ক্রিকেটের সাথে আছি এবং আমার কিছু এক্স প্লেয়ার ন্যাশনাল টিমে যারা আমার টিমে খেলেছে লন্ডনে, এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারা আমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। যদিও বিভাগের বাইরে বিসিবি ফ্রাঞ্চাইজি দিবে কিনা সেটাই বড় প্রশ্ন। নোয়াখালীর প্রতিনিধিরা অবশ্য দল নেবে না নোয়াখালী বাদে ভিন্ন কোনো নামে। এরই মধ্যে ঠিক করা হয়েছে প্রস্তাবিত নামটাও। ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা নোয়াখালীটাকে প্রমোট করা। সেকেন্ড হচ্ছে নোয়াখালী যারা আছে ইয়ং, তারা ক্রিকেটের প্রতি মানে আরেকটু আগ্রহ বাড়বে, তারা হয়তো বা ভবিষ্যতে ন্যাশনাল টিমে নোয়াখালী থেকে আরও প্লেয়ার উঠে আসবে। শুধু নোয়াখালীকে প্রমোট করতে চাই। নোয়াখালী রয়্যালস আমি সেম নামে লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালী রয়্যালস আপনার এই অগাস্টে টুর্নামেন্টে অ্যাটেন্ড করবে। নোয়াখালীর আবেদনপত্রের মাধ্যমে শুরু হয়ে গেল বিপিএল পরের আসরের কার্যক্রম। বোর্ড সভাতেও গুরুত্ব পেয়েছে বিপিএল ইস্যু। নতুন আসরে পুরনো ব্যর্থতা মুছে ফেলার লক্ষ্য নতুন গভর্নিং কাউন্সিলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো বাফুফের নেক্সট স্টার গ্লোবাল ট্রায়াল। 3 দিনের প্রক্রিয়া শেষে এখান থেকে কি পেল দেশের ফুটবল সেটা নিয়ে পাওয়া যায়নি আনুষ্ঠানিক বিবৃতি। এমনকি ট্রায়াল শেষ হওয়ার পর গ্যালারির প্রাচীর টপকে দর্শকরা মাঠে এসে অনিরাপদ পরিবেশ তৈরি করলেও সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বাফুফে। দেখে বোঝার উপায় নেই, কিছুক্ষণ আগে এখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন প্রবাসী ফুটবলাররা। পরিস্থিতি এতটাই এলোমেলো ছিল যে খেলোয়াড় আর দর্শক আলাদা করা দায়। গ্যালারির সামনে থাকা প্রাচীর টপকে যে যেভাবে পেরেছে মাঠে প্রবেশ করেছে, অথচ সেটা প্রতিহত করার জন্য ছিল না বাফুফের কোনো উদ্যোগ। এমন পরিস্থিতির জন্য বিদেশে বেড়ে ওঠা এসব ফুটবলাররা পড়েন নিরাপত্তার ঝুঁকিতে। এমনকি তাদের সঙ্গে আসা আত্মীয় স্বজনরাও ছিলেন বিব্রত। সেটা নিয়ে কিছুটা আক্ষেপ তৈরি হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাকেই বড় করে দেখছেন তারা। আমরা আমাদের ভাইকে সাপোর্ট করতে এসেছি। উই আর ভেরি প্রাউড যে আমেরিকা থেকে এসে বাংলাদেশের জন্য খেলবে। সবাই জায়দকে সাপোর্ট করবেন এবং ও যাতে এই মাঠে খেলতে পারে। আমরা জায়ন আহমেদকে সাপোর্ট করতে এসেছি, জার্সি নাম্বার 22। আমরা অনেক বেশি প্রাউড হব বিকজ ও আমেরিকাতে থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এর চেয়ে বেশি প্রাউডের অ্যাজ এ বাঙালি আমাদের জন্য আর কোনো কিছু হতেই পারে না। উই আর রিয়েলি প্রাউড অফ হিম। এর আগে 2 ধাপে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নেন ফুটবলাররা। 2টি গ্রুপে 1 ঘন্টার ম্যাচে নিজেদের ফুটবল শৈলী প্রদর্শন করেন বিশতেক চাকমা, জায়ান আহমেদরা। তবে তারা কেমন পারফর্ম করলেন কিংবা তাদের নিয়ে পরিকল্পনায় বাকি তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিয়ে স্টেডিয়াম ছাড়েন বাফুফে সংশ্লিষ্টরা। Individually everyone's great. As a team over the last 3 days it's been brilliant. I won't lie, very good experience. অনেকে আমার জানে যে আমি সেটা আর কি প্রুভ করতে পারছি যে আমি কি রকম প্লেয়ার আর কি। আর তারপরে রেস্ট অফ দ্য থিং ইজ উইথ দ্য কোচ। খেলা ভালো ছিল, এখন এই প্লেয়ার গুলো অনেক ভালো আছে, মডার্নাইজ, অনেক ডাইভার্সিটি। এট দ্য সেম টাইম বাংলাদেশে অনেকটা ক্ষমতা থাকবে ফুটবলে। Obviously you guys can see the level is very high here. Everyone is good, everyone has their own skills, and from here there's always we can always improve and get better. গোপন একটি সূত্রের দাবি 4 থেকে 5 জন ফুটবলার রাডারে আছে বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের। ভবিষ্যতে যারা সুযোগ পাবেন বিভিন্ন বয়সভিত্তিক দলে। যদিও তাদের বাংলাদেশে নিয়ে আসা ডেনিশ কোচ মনে করেন এই সংখ্যাটা হতে পারে আরো বেশি। অনেক প্লেয়ার আছে এখানে, তারা ন্যাশনাল টিমে কিন্তু কম্পিটিশন দিতে পারবে যদি একটা চান্স দেওয়া হয়। 1 ভার্সেস 1 একদম চান্স দেওয়া হয় যদি, দেখবেন আসলে আমার প্লেয়াররা অনেক করবে। আর এখানে শুধু সিনিয়র ন্যাশনাল টিমের কথা বলছি না, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 23ও কিন্তু তার টক্কর দিতে পারবে। এদিন ট্রায়ালের অংশ হিসেবে অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 এই 2 ভাগে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ খেলেন ফুটবলাররা। 2টো ম্যাচই শেষ হয় অমীমাংসিতভাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ। অংশ নিলেন বিএনপির কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা। বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণ ও নীতিমালা জারি। ইসির কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতেই।
এবং প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, শুল্ক, রোহিঙ্গা সংকট সহ চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।